দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেটটি আমাদের নিয়মিত আয়োজন। সীমান্তে সেনা মৃত্যুর পরও চীনের কাছ থেকে ঋণ নিয়েছে ভারত। মার্কিন সেনাদের কবরে পাঠানোর হুঁশিয়ারি ইরানের। আবারও ভারতীয় বিশাল দুই ভূখণ্ড দাবি অদম্য নেপালের। আচমকা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা সৌদির, উদ্বিগ্ন নেতানিয়াহু। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছেন বিশ্ব নেতারা। জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ট্রাম্পের চেয়ে পুতিনের উপরই বেশি আস্থা উন্নত বিশ্বের বাসিন্দাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। সীমান্তে সেনা মৃত্যুর পরও চীনের কাছ থেকে ঋণ নিয়েছে ভারত। সীমান্তে বাড়ছে যুদ্ধের দামামা। 4 দশক পর চীন সীমান্তে আবারও রক্ত ঝরেছে ভারতীয় সেনাদের। প্রাণ হারিয়েছেন 20 জন। দেশপ্রেমের জিগির তুলে শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। তবে সেগুলো কি শুধুই লোক দেখানো? প্রশ্নটা এবার সবার মুখেই, কারণ সীমান্তে এই উত্তেজনার মধ্যেই চীনের একটি ব্যাংক থেকে 9,000 কোটি রুপি ঋণ নিয়েছে ভারত। বুধবার ভারতীয় পার্লামেন্টে চীনের কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, অবকাঠামো খাতে উন্নয়নের জন্য চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে দুটি ঋণ চুক্তি করেছে ভারত সরকার। প্রায় 3,667 কোটি রুপির প্রথম চুক্তি সই হয় গত 8 মে। এই অর্থ করোনা মোকাবেলা এবং চিকিৎসা খাতে ব্যয় করা হয়েছে। দ্বিতীয় ঋণ চুক্তিটি প্রায় 5,514 কোটি রুপি পেয়েছে ভারত। এই চুক্তিটি হয়েছিল গত 19 জুন, অর্থাৎ 15 জুন সীমান্ত সংঘর্ষে ভারতীয় সেনারা প্রাণ হারানোর 4 দিন পরই। এই তথ্য সামনে আসার পর থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। তাদের দাবি, যুদ্ধ ভাব দেখিয়ে কেন্দ্রীয় সরকার জনগণের চোখে ধুলো দিচ্ছে। কারণ সীমান্ত যতই উত্তেজনা থাক, চীনের সঙ্গে আর্থিক কূটনৈতিক সব সম্পর্কই বজায় রেখেছে মোদী সরকার। বলা হচ্ছে, চীনের কাছ থেকে আর্থিক সুবিধা পাচ্ছে বলেই দেশটির বিরুদ্ধে সুর নরম ভারত সরকারের। মার্কিন সেনাদের কবরে পাঠানোর হুঁশিয়ারি ইরানের। মার্কিন সেনাদের এবার কবরে পাঠানোর হুঁশিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তেহরানের ওপর যদি কোনো আগ্রাসী বাহিনী হামলা চালানো হয় তাহলে মার্কিন বাহিনীকে কবরে পাঠানো হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইটার পোস্টে বলেছেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলায় 1000 গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে। এর আগে অজ্ঞাত সূত্রের বরাতে মার্কিন মিডিয়াতে বলা হয়েছিল, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত লানা মার্কসকে ইরান গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়েছিল। গত জানুয়ারি মাসে ইরানের কুদ ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করা হয়। মূলত এরপর ইরান মার্কিন রাষ্ট্রদূতকে গুপ্ত হত্যার পরিকল্পনায় বলে মার্কিন গণমাধ্যম দাবি করেছে। এই খবরের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেন। ট্রাম্পের বক্তব্যের জবাবে আলী শামখানি পাল্টা টুইটার পোস্টে বলেন, কোনো ধরনের আগ্রাসন হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এ সময় তিনি 1980 এর দশকে ইরানের বিরুদ্ধে ইরাকি বাহিনীর আগ্রাসনের কথা স্মরণ করিয়ে দেন। আলী শামখানি বলেন, যাদের হাত ইরানের জনগণের রক্তে রঞ্জিত তাদেরকে সাদ্দামের মতো কবর স্থানে পাঠানো হবে। তারা কঠোর প্রতিশোধের মুখ খুলবে। আবারও ভারতীয় বিশাল দুই ভূখণ্ড দাবি অদম্য নেপালের। আবারও ভারতীয় নতুন ভূখণ্ড দাবি করেছে নেপাল। কালাপানির পর এবার উত্তরাখণ্ডের নৈনিতাল ও দেরাদুনকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে তারা। একের পর এক ভূখণ্ড দাবি করায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি দেশের শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টি ইউনিফাইড নেপাল ন্যাশনাল ফ্রন্টের পক্ষে যৌথ উদ্যোগে গ্রেটার নেপাল
ক্যাম্পেইনিং শুরু করেছে, যাতে 1816 সালের সুগৌলি চুক্তির আগে নেপালের যে ম্যাপ ছিল তার প্রচার শুরু করা হচ্ছে। ওই ম্যাপের ছবিতে থাকা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এমনকি সিকিমের বড় বড় শহরকে পর্যন্ত নিজেদের দাবি করেছে তারা। নেপালের সাধারণ মানুষের নিয়ে ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইনিং করেছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রচুর নেপালি যুবক যুবতীদের এই ক্যাম্পেইনিং এর সঙ্গে যুক্ত করা হয়েছে। গেটার নেপাল নামে একটি ফেসবুক পেজও খোলা হয়েছে। শাসক দলের একটি অংশ সক্রিয় রয়েছে টুইটারেও। চাঞ্চল্যকর বিষয় হলো, এই কাজে ব্যবহারের জন্য খোলা গেটার নেপাল ইউটিউব চ্যানেলের নেপালের পাশাপাশি পাকিস্তানের যুবক যুবতীদেরও ভারতের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর কাজে লাগানো হচ্ছে। পাকিস্তানের যুবক যুবতীরা ভারতের বিরুদ্ধে প্রচার করার সময় নিজেদের ছবির বদলে পারভেজ মোশাররফ, নওয়াজ শরীফ ও পাকিস্তানের পতাকা ছবি ব্যবহার করছে। এ প্রসঙ্গে ভারত ও নেপাল সম্পর্কে বিশেষজ্ঞ যশোদা শ্রীবাস্তব জানায়, কমিউনিস্ট পার্টি নেপালের ক্ষমতা আসার পর থেকেই গেটার নেপাল নিয়ে মাতামাতি শুরু করেছে। 2019 সালের 8 এপ্রিল জাতিসংঘে এই বিষয়টি দাবিও জানিয়েছিল কাঠমান্ডু। চীনের সঙ্গে ভারতের বিবাদ হওয়ার পর থেকেই ফের গতি পেয়েছে গেটার নেপাল কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে লিপুলেখ সহ 3টি ভারতীয় ভূখণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করেছে ওলির সরকার। আচমকা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা সৌদির, উদ্বিগ্ন নেতানিয়াহু। আবারও ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করল মুসলিম রাষ্ট্র সৌদি আরব। দেশটির মধ্যপ্রাচ্যের শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় তাদের নীতিতে সব সময়ের মতোই অটল রয়েছে। এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতায় বিনষ্ট করে এমন কোনো অপচেষ্টাকেই বরদাস্ত করা হবে না বলে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি মন্ত্রিসভা। খবর উর্দু নিউজের। বুধবার 16 সেপ্টেম্বর অনলাইনে মন্ত্রী পরিষদের এক বিশাল সভায় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ ঘোষণা দেন। সৌদি সংবাদ সংস্থা এসপিআই এর তথ্য অনুযায়ী সৌদি মন্ত্রী পরিষদ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে মন্ত্রীরা তাদের অতীত ইতিহাস স্মরণ করে দিয়ে বলেন, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিল। ফলে 1967 সালে ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিল। মন্ত্রী পরিষদের বৈঠকে আরো বলা হয়, ফিলিস্তিনিদের জন্য আমরা এমন একটি সমাধান চাই যা আরব বিশ্বের শান্তি ও সংহতি রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য ও বিবেচিত হবে। সৌদি আরবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ডক্টর মাজেদ অল কাশবি ব্রিফিংয়ে বলেন, সবাই ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের সামরিক ও বেসামরিক নাগরিকদের ওপর হুতি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। মন্ত্রিসভায় হুতিদের আক্রমণকে পরিহত করার জন্য আরব লীগের কর্মতৎপরতার প্রশংসা করা হয়। এছাড়া সবাই কাবুলে আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলার নিন্দা জানিয়ে সব প্রকার সহিংসতা, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে আফগানিস্তানের প্রতি সংহতি প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার সৌদি সরকারের মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে 1967 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সৌদি আরবের অবস্থানও স্পষ্ট করা হয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে বাহরাইন ও আরব আমিরাতের পথ অনুসরণ করবে তারা। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশন উপলক্ষে সাইড লাইনে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়েছে। বুধবার বাংলাদেশ ছাড়াও ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করে কানাডা, সৌদি আরব ও তুরস্ক। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করেন। এদিকে 26 সেপ্টেম্বর চলতি সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা
রয়েছে। 2017 সালে 25শে আগস্ট থেকে এখন পর্যন্ত অসংখ্য রোহিঙ্গা মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত রোহিঙ্গার মোট সংখ্যা প্রায় 11 লাখ। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বরাবরই বিশ্ব নেতাদের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদ উপলক্ষে 75তম অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সমস্যার সাম্প্রতিক 4 বছর টেকসই সমাধান নিশ্চিতের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আয়োজক 4 দেশ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কৌমজিয়ান। সঞ্চালক ছিলেন কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বব রায়। জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জানায়, প্রতি বছরের মতো এবারও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে একটি রেজুলেশন পাস হবে। করোনা মহামারীর কারণে এসব রাষ্ট্র ও সরকার প্রধানরা জাতিসংঘে আসছেন না, তবে বিভিন্ন কর্মসূচি আগের মতো অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা অধিবেশনে বক্তব্য দিবেন। জাতিসংঘ সদর দপ্তর সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবার মূল ভাষণ দিবেন 26শে সেপ্টেম্বর। ট্রাম্পের চেয়ে পুতিনের উপরে বেশি আস্থা উন্নত বিশ্বের বাসিন্দাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বেশি আস্থা ও বিশ্বাস উন্নত বিশ্বের বাসিন্দাদের। বিশ্বের 13টি উন্নত দেশের 13,200 বাসিন্দার উপর পিউ রিসার্চ সেন্টার এ জরিপ চালিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই জরিপে 23% লোক পুতিনের উপর তাদের বিশ্বাসের কথা জানায়। এর চেয়ে কিছু কম 19% চীনা নেতা শি জিনপিং এবং ট্রাম্পের প্রতি তাদের বিশ্বাসের কথা প্রকাশ করে। এদিকে বিশ্বাসের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তার প্রতি 76% লোক তাদের বিশ্বাসের কথা জানায়। এরপরই অবস্থান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের। তিনি 64% এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিন জনসন এ বিষয়ে 48% লোকের সমর্থন পেয়েছেন। জরিপের ফলাফলে দেখা গেছে জার্মানি, ইতালি ও অস্ট্রেলিয়ার জনগণ সবচেয়ে বেশি বিশ্বাস করেন পুতিনকে। জরিপ চালানো 13টি দেশ হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মান, ইতালি, জাপান, স্পেন, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও যুক্তরাষ্ট্র। গত 10 জুন থেকে 3রা আগস্ট এ জরিপ কাজ চালানো হয়।